হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের ২৬-এর ক রয়েছে, সেই ক সেকশনটি আমরা আজকে আলোচনা করব। এই সেকশনটিতে সর্বমোট ৬টি উপধারা রয়েছে এবং এই ৬টি উপধারার মধ্যে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে থাকবেন। সর্বশেষ যে সেকশনটি রয়েছে, এই সেকশনটিতে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেই কথাটিও আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বা আপনি টেনে শেষের অংশটুকু দেখে নিতে পারেন। প্রথমেই শুরু করছি। উপধারা যে একে বলা হয়েছে যে উপধারা, অর্থাৎ আমরা যে পূর্বের যে সেকশনটি পড়েছি, যে ২৬ রয়েছে, সেই ২৬-এর উপধারা যে ১ রয়েছে, সেখানে বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কথাটা বলা হয়েছে। তো তেমনি ভাবে এই উপধারায় বলা হয়েছে যে ২৬-এর ১-এ যেটাই বলা থাকবে না কেন, মানে ওই বিধান থাকা সত্ত্বেও প্রত্যেকটি জেলা এবং মহানগরীতে শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং সরকার চাইলে একাধিক ট্রাইব্যুনালও গঠন করতে পারে। অর্থাৎ এই ট্রাইব্যুনালের দায়িত্ব হবে শিশু ধর্ষণ সম্পর্কিত যে সকল অপরাধগুলো রয়েছে, সেই অপরাধের বিচার করা। আমি যদি সম্পূর্ণ একটি লাইনে বলি, তাহলে ধারা ২৬-এ উপধারা ১-এর বিধান থাকা সত্ত্বেও এই আইনের অধীন শিশু ধর্ষণ সম্পর্কিত অপরাধ বিচারের জন্য এক বা একাধিক প্রত্যেক জেলা বা মহানগরীতে সরকার চাইলে একটি করে ট্রাইব্যুনাল তৈরি করতে পারে এবং এই যে ট্রাইব্যুনালটি রয়েছে, এই ট্রাইব্যুনালটিকেই মূলত শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল হিসেবে গণ্য করা হবে বা ট্রাইব্যুনাল বলে আর কি। আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন যে শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল কি। সাবসেকশন ২-তে বলা হয়েছে এই যে ট্রাইব্যুনালটি রয়েছে, এই ট্রাইব্যুনালের বিচারক কে হবেন এবং এই যে ট্রাইব্যুনালটি রয়েছে, এই ট্রাইব্যুনালটি কয়জন বিচারকের সমন্বয়ে গঠিত হবে বা গঠন করা হবে। স্পষ্টভাবে বলা হয়েছে একজন বিচারকের সমন্বয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং জেলা ও দায়রা জজ পদমর্যাদার যিনি রয়েছেন, তাদের মধ্য থেকে যে কাউকে বা যে কোনো একজনকে এই ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিযুক্ত করা হবে। উপধারা ৩-এ বলা হয়েছে যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাকে দিতে পারে। স্পষ্টভাবে বলা হয়েছে যে সরকার প্রয়োজন বোধে জেলা ও দায়রা জজ রয়েছেন, তাদের কোনো একজনকে তার যে অতিরিক্ত দায়িত্ব রয়েছে বা ট্রাইব্যুনালের যে অতিরিক্ত দায়িত্ব রয়েছে, সেটি দিতে পারে। আশা করি আপনারা উপসেকশন ২ এবং উপসেকশন যে ৩ রয়েছে, সেটির মধ্যে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন যে কয়জন বিচারক, কাকে বিচারক হিসেবে নিযুক্ত করবেন এবং অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হবে। উপধারা ৪, এই যে আমরা এতক্ষণ পড়লাম যে জেলা ও দায়রা জজ, তো আমরা জানি যে প্রত্যেকটি জেলায় জেলা ও দায়রা জজ একজন ব্যক্তি থাকে, কিন্তু না, বুঝার স্বার্থে এই আইনে স্পষ্টভাবে বলে দিয়েছে যে জেলা ও দায়রা জজ বলতে বোঝানো হবে যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ যারা রয়েছে, তাদেরকেও বোঝানো হবে। এই হচ্ছে উপধারা ৪-এ। আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের যে প্রশ্ন বা ডাউট রয়েছে বা আপনাদের যে কনফিউশন রয়েছে বা আপনারা যে দোটানার মধ্যে ছিলেন, সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। উপসেকশন ৫-এ বলা হয়েছে যে এই ট্রাইব্যুনাল কাকে অনুসরণ করবে বা কিভাবে কার্যপ্রণালী তৈরি করবে বা কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করবে বা করবে। তো এখানে স্পষ্ট বলা হয়েছে যে শিশু ধর্ষণ দমন, অর্থাৎ এই যে ট্রাইব্যুনাল, অর্থাৎ শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটি যে এই আইনের অধীনে গঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে, তার যে কার্যপ্রণালী রয়েছে এবং যদি প্রয়োজনীয় হয় তাহলে অভিযোজন ভাবে সে তাকে অনুসরণ করতে পারে। আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন যে এই যে ট্রাইব্যুনালটি রয়েছে, এটি কাকে বা কোন আইনকে বা কিভাবে অনুসরণ করবে বা কিভাবে চলবে। এবং সর্বশেষ এবং খুবই প্রয়োজনীয়, যেহেতু এটি একটি নতুন বা অধ্যাদেশের মাধ্যমে নতুনভাবে অ্যাডপ্ট করা হয়েছে বা নতুনভাবে সংযোজন করা হয়েছে বা নতুনভাবে আসছে, তো আইন তো হয়ে গিয়েছে, এখন এটার আদালত তৈরি না হলে কিভাবে চলবে। তো স্পষ্টভাবে আইন বলে দিয়েছে যে যে পর্যন্ত এই ট্রাইব্যুনালটি গঠন করা না হবে, সেই পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যে রয়েছে, সে এই ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করতে পারবে। অর্থাৎ সর্বশেষ সেকশনে বলা হয়েছে যে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল যে পর্যন্ত গঠন না করা হবে,
এই আইনের অধীনে গঠিত যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনাল এর দায়িত্ব পালন করতে পারবেন। আশা করি এই সম্পূর্ণ নতুন সেকশনটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা জানতে পেরেছেন। আশা করি কোনো কনফিউশন নেই। আমি আমার ভিডিওতে চেষ্টা করি একদম সম্পূর্ণ নিজের ভাষায়, খুবই সহজ ভাষায় আপনাদেরকে বলতে, যেন আপনাদের কোনো প্রশ্ন না থাকে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্টে করতে পারেন। আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা যেকোনো প্রকার আইনি জিজ্ঞাসার প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকলকে উত্তর দেওয়ার। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।